আসসালামু আলাইকুম। আমি ঠিক জানি না শোনা যাচ্ছে কি না। একটা বিষয় নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে, এই জন্য ভাবলাম একটু আলাপ করি। সেটি হচ্ছে সাংবাদিকতার করার ন্যূনতম যোগ্যতা কি হওয়া উচিত। সাংবাদিকতা পেশায় আসার ন্যূনতম যোগ্যতা কি হওয়া উচিত। আপনারা অনেকে জেনে থাকবেন, আমার স্নাতক এবং স্নাতকোত্তর, অনার্স এবং মাস্টার্স মূলত জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজে, যেটির বাংলা হচ্ছে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ। এবং আমি বাংলাদেশের আলহামদুলিল্লাহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিকতা বিভাগ রয়েছে, এই বিভাগগুলোর মধ্যে ওয়ান অফ দ্য টপ স্কোরার্স। এবং আমার বিশ্বাস, আমি আলহামদুলিল্লাহ এই সবার মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে আমার সততা, বস্তুনিষ্ঠতা দিয়ে। এবং আমি সাংবাদিকতার শিক্ষকতাও করেছি, দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। এবং আমি নিজে সাংবাদিকতা কয়েকটা উদ্যোগ গ্রহণ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের জীবনে থাকতে। তার একটা হচ্ছে প্রাচ্য নিউজ নামক একটা অল্টারনেটিভ নিউজ পোর্টাল, এটার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলাম আমি। তো বাংলাদেশে সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা কি হওয়া উচিত, এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক থেকেই আমি আলাপ করতাম যে ঠিক কী হওয়া উচিত। তো প্রথমত আমি একটু বাংলাদেশের বর্তমানে সাংবাদিকতার চিত্রটা একটু যদি বর্ণনা করি যে কি হচ্ছে এখানে। রাজধানী ঢাকাতে সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা, যে পেশায় প্রবেশ করার যোগ্যতা, সেটিতে আসলে ওই অর্থে স্নাতক ছাড়া আর কিছু চাওয়া হয় না। স্পেসিফিক্যালি কোনো সাংবাদিকতা, যোগাযোগ বা গণমাধ্যম বিষয়ে স্পেসিফিক্যালি কোনো ডিগ্রি লাগবে, সনদ লাগবে, অভিজ্ঞতা লাগবে, এই ধরনের কিছু তেমন চাওয়া হয় না। এমনকি আমি লাস্ট ইয়ারে প্রথম আলোর একটা সার্কুলারে দেখেছি, একজন গবেষণা কর্মকর্তা নিবে ওনারা, যেখানে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বা ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের কিছু উল্লেখ ছিল না। তো এটা হলো প্রথম আলোর কথা বললাম। এবং আরও অন্যান্য গণমাধ্যম যেগুলো রয়েছে, সেখানেও যারা সার্কুলার দেওয়া হয়, সেখানে একটা কথা বলা হয় যে সাংবাদিকতা, গণমাধ্যম, গণযোগাযোগ ইত্যাদি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দ্যাটস ফেয়ার। এর অর্থ হচ্ছে আরও অনেকেই এখানে ঢুকতে পারে। এটা কেন হয় আমি সেটা সামনে বলবো। এটা হলো রাজধানী ঢাকার যে গণমাধ্যমগুলো রয়েছে, সেটা টেলিভিশন মাধ্যম হতে পারে, প্রিন্ট মিডিয়া হতে পারে, অর্থাৎ প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর সহ, ইত্তেফাক সহ অন্যান্য পত্রিকা, সমকাল। আর ইলেকট্রনিক মিডিয়ার আরেকটা ধাপ যেটা টেলিভিশন, সেখানেও একই অবস্থা। সেখানে তো আরও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এই কথাটা অনেক সময় উল্লেখ করে দেওয়া হয় না। কেন এটা হচ্ছে এবং কেন এটার সাথে বাংলাদেশের সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা হারিয়ে যাওয়ার সম্পর্ক রয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে আলোচনা করব। আচ্ছা, আর একটা বিষয় রয়েছে অনলাইন নিউজ পোর্টাল। এখানে তো আরও ঢিলে ঢালা রিক্রুটমেন্ট প্রসেসটা, যে কারা সাংবাদিকতায় বা আসতে পারবে, তাদের একদম কোনোভাবে স্নাতক হলে হয়, বা অনেকে লিঙ্কে নানাভাবে ঢুকে যায়। আর আরেকটা কথা বলি যে সাংবাদিকতায় একটা পেশাদারিত্ব আনার জন্য বাংলাদেশ সরকার একটা ওয়েস বোর্ড গঠন করেছিল, যে এই মিডিয়া হাউসগুলোকে সংবাদকর্মীদের, সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের এই হারে বেতন স্কেল বেতন দিতে হবে। তা না হলে তারা এই ওয়েস বোর্ডের পূরণ না করলে তারা কিন্তু তাদের যে লাইসেন্স রয়েছে সংবাদ ব্যবসায়ের জন্য, সংবাদপত্র, সংবাদ মাধ্যম, গণমাধ্যমের জন্য, সেটি সরকার আর ওই অর্থে নবায়ন করবে না। আচ্ছা, এখন এই হলো ঢাকার, অর্থাৎ আমাদের মূলধারার, যেটাকে বলা হয় মেইন স্ট্রিম, এই মূলধারার সংবাদ মাধ্যমের রিক্রুটমেন্ট প্রসেসটা। এখানে যে সচরাচর কোন ধরনের প্রসেস হয়, আমি একটা দুটাতে অংশগ্রহণ করেছি এবং কিছুদিন জব করে আবার ছেড়েও দিয়েছি। তো
সেখানে একটা হয়তো যারা ফেয়ারলি রিক্রুট করতে চায় যে সিভিগুলো পড়ে থাকে তাদেরকে ডাকে, একটা লিখিত পরীক্ষা হয়, ওখানে যারা উত্তীর্ণ হয় তাদের একটা ভাইবা নিয়ে থাকে। এটা টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল 3 জায়গায় একই ঘটনা ঘটে থাকে। তবে কিছু কিছু নিউজ মিডিয়া রয়েছে যারা এই ধরনের পরীক্ষা টরীক্ষা নেয় না, আড়ালে আবডালে নিজের পছন্দ মতো একজনকে রিক্রুট করে নেয়। এটা একটা প্রসেস। আবার অনেকের ব্যক্তিগত লিঙ্ক থাকে, সে দায়িত্বে থাকলে সে এক জায়গায় নিয়ে একজনকে দিয়ে দেয়। এই জায়গাগুলোতে আবার এক ধরনের স্বজনপ্রীতি চলে, যে বিশ্ববিদ্যালয়ের যে বা যে অঞ্চলের যে, সেখান থেকে তাকে নেওয়ার একটা চেষ্টা থাকে। আর মালিক পক্ষের এক ধরনের হস্তক্ষেপ তো রয়েছে, যারা বিজ্ঞাপন বা ইত্যাদির মাধ্যমে সংবাদকর্মীদের বেতন ইত্যাদির ব্যবস্থা করে থাকে। তো এই হচ্ছে রাজধানী ঢাকার রিক্রুটমেন্ট। তো এরপরে জেলা শহর বা বিভাগীয় শহরগুলোতে বা আরও প্রান্তিক পর্যায়ে অর্থাৎ উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যে প্রতিনিধি রয়েছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে এই যে স্নাতকোত্তর অর্থাৎ বিএ যেটাকে বলা হয় মানবিকের হলে, আর অন্যদিকে বিকম বা বিএসএস যেটা বলেন, মোট কথা হলো একটা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করতে হয় এমন একটা ডিগ্রি প্রয়োজন। এটা কিন্তু মফস্বল পর্যন্ত বা গ্রাম পর্যায়ে কিন্তু আর এটা মানা হয় না। এখন এই যে মফস্বল বা গ্রাম পর্যায়েও সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতায় শিক্ষাগত যোগ্যতাটাকে এক অর্থে প্রায় উইথড্র করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, এটার অনেক কুফল আছে। যারা আঞ্চলিক সাংবাদিকতা যারা করে তাদের দেখে থাকবেন, সবার মধ্যে কিন্তু পেশাদারত্ব কিংবা স্বচ্ছতা, এথিক্স, নীতি, সাংবাদিকতার অবজেক্টিভিটি বা বস্তুনিষ্ঠতা চর্চা ইত্যাদি একেবারেই কম, এবং তারা অনেকটা কম্প্রোমাইজ করে থাকেন। স্থানীয় যে মোড়ল রয়েছেন বা অথরিটি রয়েছেন তাদের সাথে এক ধরনের মিলেমিশে চলা রয়েছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য স্পেশালিস্ট রিলেটেড টু দ্য ফিল্ডস, সাংবাদিকের সাথে কিন্তু এক্সিস্টিং অথরিটির সুসম্পর্ক হওয়ার কোনো গতি নাই যারা আদর্শ সাংবাদিকতা করে। কারণ সংবাদ মাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই রাষ্ট্রটা পুরো গোটা বাংলাদেশ হতে পারে, বাংলাদেশের একটা ইউনিয়ন, সেটা একটা ক্ষুদ্র রাষ্ট্র ব্যবস্থা, একটা উপজেলা একটা ক্ষুদ্র রাষ্ট্র ব্যবস্থা, একটা পৌরসভা একটা ক্ষুদ্র রাষ্ট্র ব্যবস্থা, একটা ইউনিভার্সিটি একটা ক্ষুদ্র রাষ্ট্র ব্যবস্থা। এগুলো প্রত্যেকটায় সাংবাদিকতা বা গণমাধ্যম বা গণযোগাযোগ বা গণমাধ্যম কর্মীদের ভূমিকা হওয়া উচিত ওয়াচডগের। ওয়াচডগ কী করে? ধরেন আপনার বাড়ি একটা কুকুর পালছে। এখন এই কুকুরকে আমাদের দেশে অনেকে নেগেটিভ বলে, কিন্তু পশ্চিমা বিশ্বে কুকুর কিন্তু খুব প্রয়োজনীয় প্রাণী তাদের জন্য, ওয়াচডগ বলে। এখন ওয়াচডগ কেন প্রয়োজনীয়? ধরেন একজন চোর আসছে, আমাদের গ্রাম অঞ্চলে যাদের বাড়ি কুকুর আছে তাদের আশপাশে অপরিচিত কেউ আসলে কুকুর কিন্তু জেগে ওঠে, মালিককে সজাগ করে দেয়। তো একটা ডেমোক্রেটিক সিস্টেমে যখন ওয়াচডগ তথা গণমাধ্যম বস্তুনিষ্ঠ হয়, তখন সে যখন প্রচলিত নিয়মে যা যা হওয়া উচিত সেগুলো দেখে না, সে চিৎকার করে ওঠে, সে প্রশ্ন তোলে। এই যে প্রশ্ন তোলা, এই প্রশ্ন তোলার কারণে হচ্ছে আমাদের যে রাষ্ট্র কাঠামো, যে শাসন কাঠামো, তারা এই কাজটা করা উচিত হবে না। যেহেতু পাবলিক এই ইন্টারাকশন করছে বা এটা পজিটিভ নেগেটিভ ঘেটে দেখা গেল এটার পজিটিভিটি কম, সেক্ষেত্রে এটা করা যাবে না। এটা সংবাদ মাধ্যম থেকে পেয়ে থাকে, একদম রুট লেভেল থেকে। স্টেট ফাংশন করে যে জায়গায়, একদম হায়ার অথরিটি, সব জায়গায় একইভাবে আসলে কাজ করা উচিত। অর্থাৎ ওয়াচডগ হিসেবে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা। তো সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতাটা যখন একটা পার্টিকুলার স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে না, তখন যে কেউ সাংবাদিকতায়, বিশেষ করে মফস্বলে, উপজেলায়, গ্রামে ঢুকে যাচ্ছে, জেলা বা বিভাগীয় শহরে। এটার ফলে তারা এই যে ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করার কথা সংবাদ মাধ্যমের, সেই ভূমিকাটা কিন্তু রাখতে পারছেন না। তারা এক অর্থে কম্প্রোমাইজ করছেন, সমাজের উঁচু তলার, বড় তলার, মোড়ল, ক্ষমতাধর কিংবা আত্মীয় স্বজন যে হোক, তার ব্যাপারে
সংবাদ প্রচার করা থেকে বিরত থাকেন, অথবা যে সংবাদটা সত্য ঠিক সেটি প্রকাশ না করে আংশিক সত্য বা অর্ধ সত্য বা মিশ্রিত অতিরঞ্জিত কিছু প্রকাশ করেন। এটাকে আধুনিক পরিভাষায় বলা হয় পোস্ট ট্রুথ সিনড্রোম। অর্থাৎ মানুষ যখন সত্য, ফ্যাক্ট ইত্যাদির উপর ভিত্তি না করে আবেগ থেকে সিদ্ধান্ত নেয়, ব্যক্তিগত স্বার্থ ইত্যাদিকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেয়, সেটা হলো পোস্ট ট্রুথ একটা সিচুয়েশন। তো আমাদের যখন উচ্চশিক্ষিত বা স্নাতকোত্তর কাউকে সাংবাদিকতায় আনা হচ্ছে না, তখন এই পোস্ট ট্রুথ সিনড্রোমটা দেখা যাচ্ছে। এখন একজন স্নাতকোত্তর করলো ধরেন, করার পরেই কি সে আবার সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে কিনা, এটা আবার আর এক আলাদা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন বাংলাদেশের শুরু থেকে তোফাজ্জল হোসেন, মানিক মিয়া সহ অনেকে রয়েছেন যারা সাংবাদিকতার ক্ষেত্রে এক ধরনের অগ্রপথিক। তাদের হয়তো অনেকের সাংবাদিকতা বা যোগাযোগ মাধ্যমে পড়া ছিল না, কিন্তু সেই বাস্তবতার থেকে আজ প্রায় 53-54 বছর বাংলাদেশ সাংবাদিকতা একটা একাডেমিক সাবজেক্ট করার পরের বাস্তবতা, দুইটা তুলনীয় করলে বর্তমান সময়ে যেহেতু আমার এনাফ গ্রাজুয়েটস রয়েছে সাংবাদিকতা বিভাগের, সেহেতু আপনার সাংবাদিকতায় যাকে তাকে প্রবেশের ক্ষেত্রে একটু বাধা প্রদান করতে হবে। তো সেই আলোচনা আমি একটু পরে আসব। এখন আমি আসি এই যে দুইটা রিক্রুটমেন্ট সিস্টেমের কথা বললাম। এখন ধরেন এই যে মফস্বলে, উপজেলায় বা জেলায়, এখানে নিয়োগ হয় কিভাবে? এখানে নিয়োগটা অনেকটা ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে। ধরেন একজনে এতদিন ধরে সাংবাদিকতা করতো, আমার গোলাম কাদের বিশ্বাস দাদা, হ্যাঁ, উনি হয়তো অবসর নেবেন, আরেকজনকে উনি অফিসে গিয়ে পরিচয় করাই দিতেন। এটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যে সংবাদ প্রতিনিধি নিয়োগ হয় সেক্ষেত্রেও অনেক বেশি ঘটে। যে আগে সাংবাদিকতা করতো সে করে কি একজনকে ধরে তার মতো করে কিছুদিন শেখায় টেকায় বা তাকে দিয়ে নিউজ আনায়, তারপরে তাকে ওইটা প্রতিনিধিত্বটা দিয়ে যায় ইউনিভার্সিটির ছাত্র জীবন শেষ হওয়ার পরে। এটা আমি ইউনিভার্সিটিতে দেখেছি। গ্রাম পর্যায়ে যেটা হয়, ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে অনেক সময় অনেকে সরাসরি অফিসে চলে যায়, অনেকে ফোনে যোগাযোগ করে কিছু নিউজ পিচ পাঠায়, সেগুলো দেখে তার হয়তো নিয়ে থাকে। আবার আমি সাভারে দেখেছিলাম, সাভারে টেলিভিশন সাংবাদিক প্রতিনিধি হওয়ার জন্য অনেকে টাকা প্রদান করে হেড অফিসে, ঢাকার। আমি নাম বলবো না, তাহলে অনেকে হয়তো দেখা যাবে যে সে এখন ওই পেশায় নাই, কিন্তু তার ব্যক্তিগতভাবে সে একটু ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্মুখীন হতে পারে। তো এটা আমি নিজের চোখে দেখেছি, জেনেছি। তারা টাকা দিয়ে প্রতিনিধি হয়। কেন হয়? তার নিশ্চয়ই কোনো বেনিফিট আছে। একজন মানুষ 10 লক্ষ টাকা দিয়ে একটা টেলিভিশন চ্যানেলের একটা আইডি কার্ড সে কেন করবে? তো এই একই চর্চাটা বাংলাদেশের গ্রাম পর্যায়ের বিভিন্ন পত্রিকার সাংবাদিক হওয়ার জন্য বা টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি হওয়ার জন্য অনেকে করে থাকেন। এটা আমরা যখন ইউনিভার্সিটি লাইফে পড়েছিলাম তখন এটা নিয়ে আমাদের ভিতরে অনেক ডিসকোর্স, কাউন্টার ডিসকোর্স হতো। তো এটা একটা রিয়ালিটি। তো এখন পত্রিকা বা নিউজ মিডিয়া হাউসগুলো ঠিক কী কারণে অর্থের বিনিময়ে এই কার্ড বিক্রি করে, বা আদতে মিডিয়ার কর্ণধার যারা রয়েছেন তারা কি এই কার্ড বিক্রির প্রসেসটা জানেন কিনা, বা পার্টিকুলার একটা গ্রুপ করছে কিনা, বা সবাই করছে কিনা, সেই আলোচনায় আমি যাচ্ছি না। আমি জাস্ট শুধু বলছি যে কার্ড অনেকেই এই প্রক্রিয়ায় সাংবাদিকতায় আসেন, অর্থাৎ তার ব্যক্তিগত যোগ্যতা যাচাই বাছাই হচ্ছে না, অনেক সময় টাকা দিয়ে বিভিন্ন লিঙ্ক, লিয়াজো, তদবিরের মাধ্যমে একটা সাংবাদিকতা সে একটা প্রতিনিধি হচ্ছে। এটা একটা ব্যাপার। আর এক ধরনের সাংবাদিক আমরা গ্রাম পর্যায়ে বা শহরেও অনেক সময় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিবন্ধন ছাড়া এক ধরনের কোনো একটা নিউজ পোর্টাল একজনে করলেন। যদিও বাংলাদেশ সরকার এখন চেষ্টা করছে সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে, একটা নিবন্ধন তালিকার মাধ্যমে আনতে, তো তথাপি এখনও পুরো প্রসেসটা শেষ হয় নাই। কিন্তু ইন দ্য মিন টাইম there are almost hundreds of নিউজ পোর্টালস যেটা বাংলাদেশে বিভিন্ন উপজেলা এমনকি গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে রয়েছে। সেগুলোর থেকে ব্যক্তিগতভাবে পরিচয়পত্র তৈরি করা হচ্ছে এবং তাদের নিজস্ব সাংবাদিকতা রয়েছে। সেখানে কিন্তু আরও বেশি এই স্নাতকোত্তর ন্যূনতম যোগ্যতা হতে হবে, এই ক্রাইটেরিয়াটা আরও বেশি মানা হচ্ছে না। তাদের হয়তো স্থানীয় বিভিন্ন সংগঠন করতে হবে বা স্থানীয়
রাজনীতি বা স্থানীয় প্রশাসনের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে, এজন্য সাংবাদিকের একটা আলাদা গুরুত্ব তৈরি হয়। আদতে তো গুরুত্ব রয়েছে, কিন্তু এটা ইতিবাচকভাবে অনেক সময় এই গুরুত্বটাকে কাজে লাগানো হচ্ছে না। আচ্ছা, তো এই হলো মোটামুটি রিক্রুটমেন্টার প্রসেস। এখন আমি কি চাই, কেন চাই এবং কি চাই আমি চাই প্রথমত বাংলাদেশের বর্তমানে যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলো একটা নিবন্ধনের আওতায় আসুক। এটা আবার অনেক কড়াকড়ি যাতে না হয়, অনেক টাকা 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে একটা সংবাদপত্রের নিবন্ধন করতে হবে অনলাইন পোর্টালে, এটা আবার আমি একমত নই। এটাকে আরও কমায় আনা যায় যত, বরং নিবন্ধনটা কমায় আনা হলেও এই সংবাদকর্মীদের সঠিকভাবে নিয়োগ হচ্ছে এবং তাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে ওয়েস্ট বোর্ড অনুযায়ী, সরকার নির্ধারিত বেতন স্কেলে, সেটা নিশ্চিত করা জরুরি। কিন্তু যদি অনেক টাকা দিয়ে একটা নিউজ পোর্টাল, একটা নিউজ মিডিয়া, বিশেষ করে অনলাইন নিউজ পোর্টাল খুলতে হয়, এটা যদি আইন করা হয়, এটার একটা সমস্যা আছে। যেমন একটা সময় সাংবাদিকতা করতেন সমাজের সবচেয়ে বিবেক সম্পন্ন মানুষেরা। ধরেন আজকে জাতীয় কবির একটা বিশেষ দিন, কাজী নজরুল ইসলাম, ওনার জীবনের যত বিপ্লবী লেখা রয়েছে এগুলো সাংবাদিকতার মাধ্যমেই করেছেন। উনি জানেন লাঙল পত্রিকা সম্পাদনা করেছেন, কাঙ্গাল হরিনাথ পত্রিকা সম্পাদনা করেছেন। সমাজের বিবেকবান মানুষরা, যাদের অর্থ নাই কিন্তু বিবেক আছে, বোধ আছে, তারা সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজ ডিরেইল যাতে না হয়ে যায়, উপযুক্ত পরামর্শ দেওয়ার জন্য সংবাদপত্র খুলতেন। তো সেটা এই কারণে অর্থ দিয়ে যদি অনেক টাকা দেওয়া হতো এটা একটা সংবাদ মাধ্যম খোলার জন্য, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। এই কারণে এটার পক্ষে আমি না। আমি মনে করি একেবারে অল্প টাকার মধ্যে সংবাদ মাধ্যম খোলার সুযোগ রাখা উচিত, কিন্তু সংবাদ মাধ্যম খোলার পরে এটির সাংবাদিক রিক্রুটমেন্ট প্রসেস এবং সাংবাদিকদের বেতন কাঠামোটাকে নিশ্চিত করা, একটা হ্যান্ডসাম স্যালারি দেওয়া, যেটা দিয়ে সে সুন্দরভাবে জীবন ধারণ করতে পারবে, তার চাঁদাবাজি করার প্রয়োজন হবে না, তার কারো কাছে হাত পাততে হবে না, তার কাউকে জিম্মি করে অর্থ আদায় করতে হবে না। এবং সর্বোপরি ভালো রিক্রুটমেন্ট প্রসেস হলে এই জিম্মি করা, চাঁদাবাজি করা, ভিক্ষা করা মানসিকতার কেউ সাংবাদিকতায় আসতেও পারবে না। তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেসটা এটা কিভাবে হওয়া উচিত? আমি মনে করি ইউনিভার্সিটি লাইফ থেকে আমার একটা প্রস্তাবনা ছিল, যেহেতু বাংলাদেশে এখন অনেক বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার গ্র্যাজুয়েশন শুরু হয়েছে এবং প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ PIB এবং অনেকগুলো কোর্স করাচ্ছে, প্রেস কাউন্সিল অনেক নির্দেশনা দিচ্ছে, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় সাংবাদিকতা খোলা হয়েছে এবং সাংবাদিকতায় ভবিষ্যতে ডিপ্লোমা কোর্স চালু করারও অনেক সম্ভাবনা রয়েছে। গুগল, AFP সহ অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, গণমাধ্যম বা গুগল নিউজ ইনিশিয়েটিভ, তারা সাংবাদিকতায় ক্ষুদ্র করে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করছে। এই সমস্ত বিবেচনায় বলা যায় যে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হওয়ার পূর্বে পড়াশোনা করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এ কারণে আমার প্রথম প্রস্তাবনা হচ্ছে, সাংবাদিকতা পেশায় আসতে হলে এমন নীতিমালা করা উচিত যে সাংবাদিকতা, গণযোগাযোগ, গণমাধ্যম এই বিষয়ে স্নাতকোত্তর বাধ্যতামূলক থাকতে হবে। যেহেতু এটা এই মুহূর্তে পসিবল না, এটার অল্টারনেটিভ করা যায়, ন্যূনতম যে কোনো বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে এবং সঙ্গে সাংবাদিকতা বিষয়ক, যেহেতু সে সাংবাদিকতায় গ্র্যাজুয়েট না, তাহলে তাকে এক্সট্রা একটা কোয়ালিটি শো করতে হবে, সেটা হচ্ছে সাংবাদিকতার উপর ন্যূনতম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের একটা কোর্স, অথবা ডিপ্লোমা কোর্স, অথবা একটা PIB-তে প্রশিক্ষণ, অথবা কোনো ইউনিভার্সিটির আন্ডারে একটা সার্টিফিকেট কোর্স, এগুলোর কিছু একটা তার থাকতে হবে। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া, একাডেমিক ক্রাইটেরিয়া, যে একজন ব্যক্তির সাংবাদিক হতে হলে কি যোগ্যতা থাকা প্রয়োজন। ফার্স্টলি তাকে সাংবাদিকতায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স হলে আরও বেটার, সে অগ্রাধিকার পাবে আরও বেশি। যদি এটা পসিবল না হয়, সেক্ষেত্রে অন্য যে কোনো বিষয়ের স্নাতকোত্তর, ন্যূনতম স্নাতকোত্তর, BA, সেটা পাস, অনার্স, ডিগ্রি যে কোনো কিছু হতে পারে, ন্যূনতম BA স্নাতক হতে হবে, সঙ্গে
অবশ্যই তাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যে কোনো একটা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অথবা ডিপ্লোমা কোর্স অথবা সার্টিফিকেট কোর্সে অংশ নিতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার আওতায়। এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, একাডেমিক ক্রাইটেরিয়া। এখন এই ক্রাইটেরিয়া হলে আপনি সাংবাদিকতা পেশায় আসার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু আমার প্রস্তাবনা সেকেন্ডলি আর একটা বিষয়ে, আমি মনে করি সমাজে ডাক্তার যেরকম একজন গুরুত্বপূর্ণ পেশার ব্যক্তি, প্রকৌশলী যেরকম একজন গুরুত্বপূর্ণ পেশার ব্যক্তি, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক যেমন একজন সম্মানিত ব্যক্তি, তদ্রূপ সাংবাদিকতা পেশাটাও সমাজে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সাংবাদিকের কাজ কি, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, মিরর অফ দ্য সোসাইটি। এই দর্পণে আপনি দেখতে পারবেন আপনাকে সমাজটা কেমন, এটা দেখা যাবে। সাংবাদিক হচ্ছে এই মিররের আই, এই দর্পণের নেত্র, দর্পণের চোখ হচ্ছে সাংবাদিক। তাকে সৎ হতে হবে, তাকে প্রপারলি এডুকেটেড হতে হবে, তাকে প্রপারলি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তার প্রপারলি এই কাজে অংশগ্রহণের যোগ্যতা থাকতে হবে। কেন? কারণ একজন ডাক্তার যেমন ভুল চিকিৎসা করলে একটা মানুষের জীবনহানি হতে পারে, একজন প্রকৌশলী যেমন অসৎ হলে একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, একজন শিক্ষক যেমন অযোগ্য হলে প্রজন্মের পর প্রজন্ম একটা অক্ষম জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী তৈরি হতে পারে। তদ্রূপ একটি গণমাধ্যম যদি অসৎ হয়, সেই গণমাধ্যমের কর্মীরা যদি অসৎ হয়, তাহলে কেবল একজন ব্যক্তি নয়, কেবল 1 লক্ষ ব্যক্তি নয়, গোটা জাতির ক্ষতি হয়ে যেতে পারে। এ কারণে এই পেশাটি খুবই গুরুত্বপূর্ণ। যাকে তাকে এখানে আসতে দেওয়ার সুযোগ রাখা উচিত হবে না। কারণ সাংবাদিক কাজ করে মানুষের মনোজগৎ নিয়ে, মস্তিষ্ক নিয়ে। সকালবেলা আপনি কি নিয়ে কথা বলবেন এটা ঠিক করে দেয় গণমাধ্যম। রাতের বেলা আপনি কি নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবেন, আপনার ঘরের বাচ্চাদের কি বিষয়ে কালকে সতর্ক করবেন, এ বিষয়ে আপনাকে তথ্য দিয়ে সহায়তা করে, এ বিষয়ে আপনার চিন্তার দুয়ার খুলে দেয়, এ বিষয়ে আপনাকে ধাক্কা দেয় হচ্ছে গণমাধ্যম। এ কারণে গণমাধ্যম কর্মীদের সৎ হওয়া, বস্তুনিষ্ঠ হওয়া, যোগ্য হওয়া ভীষণ জরুরি। কারণ আপনি কি করবেন, কি ভাববেন, কিভাবে ভাববেন, এটা তারা ঠিক করে দেবে। তার সত্যকে মিথ্যা হিসেবে দেখাতে পারে, মিথ্যাকে সত্য হিসেবে দেখাতে পারে। তারা অপরাধীকে নিরপরাধ হিসেবে দেখাতে পারে, নিরপরাধকে অপরাধী বানায় দিতে পারে। এই কারণে যাকে তাকে এই পেশায় আসার সুযোগ দেওয়া যাবে না। নাও কামিং টু দ্য পয়েন্ট, আমার কথা একাডেমিক যোগ্যতায় স্নাতকোত্তর থাকতে হবে সাংবাদিকতা, গণমাধ্যম ও গণযোগাযোগ বিষয়ে। যদি এই বিষয়ে পর্যাপ্ত গ্র্যাজুয়েট আপনি না পান, সেক্ষেত্রে আপনি ন্যূনতম স্নাতকোত্তর যোগ্যতা নির্ধারণ করবেন, সঙ্গে বাধ্যতামূলকভাবে 1 মাসের, 2 মাসের, 3 মাস, 4 মাস, 5 মাস বা 6 মাসের সাংবাদিকতার একটা কোর্স থাকবে, অথবা সার্টিফিকেট কোর্স অথবা ডিপ্লোমা কোর্স। এখন এই কোর্সগুলো যারা নেবে এরা কি ভালো কিনা এটা অবশ্য আপনার যাচাই করার বিষয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগটা আরও বেশি স্বচ্ছ হওয়া দরকার। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক হিসেবে যারা রয়েছেন, তার একটা ভাস্ট মেজরিটি হচ্ছে অবৈধভাবে, তদবিরের মাধ্যমে, অস্বচ্ছ উপায়ে অন্যের হক নষ্ট করে এই জায়গায় আসছে। তো যাদের শিক্ষকতায় আসার প্রক্রিয়াটাই হচ্ছে অসৎ, তারা আপনাকে সততা ও নীতি নৈতিকতা কিভাবে শেখাবে? এ কারণে একটার সাথে একটা কিন্তু যুক্ত হয়ে যায়। যারা এই শিক্ষকতা করবেন সাংবাদিকতার, সেই শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটাকে স্বচ্ছ করা প্রয়োজন। এক্ষেত্রে আমি আরও বেশি আলোচনা যাব না, তাহলে অন্যদিকে চলে যাবে আলোচনা। আমার সাধারণ প্রস্তাবনা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য এসএসসি ইন্টারের এই অপ্রয়োজনীয় রেজাল্টকে প্রথমেই বাদ দিয়ে দিতে হবে, যেটা ইউজিসি সুপারিশ করেছে। তারপরে যেটা করতে হবে, আবেদন করার পূর্ব শর্ত হিসেবে একটা নির্ধারিত মার্কস অনার্স মাস্টার্সে দিতে পারেন, সেটা 3.50 আমাদের ইউজিসি নির্ধারিত করে দিয়েছে। এরপরে এই ব্যক্তিদেরকে নিয়ে একটা লিখিত পরীক্ষার আয়োজন করা উচিত। তারপরে ডেমনস্ট্রেশনটা কি, একদম লাইভ স্টুডেন্টদের সামনে গিয়ে, ইনক্লুডিং যারা রিক্রুট করবে সেই টিচাররাও ওখানে স্টুডেন্টদের ভেতরে স্টুডেন্ট হিসেবেই থাকবে, তাদের সামনে গিয়ে ক্লাস নিতে হবে, যেটাকে ডেমো ক্লাস বলে।
এটা নিতে হবে। এবং তারপরে একটা দিন শিক্ষক গ্রাজুয়েট যারা ওখান থেকে উত্তীর্ণ হবে তাদের সাথে সময় দিতে পারে, যেটা মার্কিন বা পশ্চিমা বিশ্বের শিক্ষক নিয়োগের রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যায়, যে তার সোশ্যালাইজেশন প্রসেসটা, তার কথা বলার অ্যাটিটিউডটা, তার অপরকে বোঝানোর দক্ষতা, নিজের ভালো মন্দ বলার দক্ষতা কেমন, এটা যাচাই করার একটা সুযোগ থাকে। অ্যান্ড তারপরে ভাই আপনি যেতে পারেন। কিন্তু এখন আমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে একেবারে অপদার্থ নিয়োগের একটা রিক্রুটমেন্ট। সরাসরি নিজের পছন্দ মতো যাদেরকে নেবে তাদেরকে সরাসরি ভাই ডাকতেছে, বা সাথে আরও কেউ থাকতেছে, ওদেরকে কিছুক্ষণ রেখে হাবি জাবি উল্টাপাল্টা কথা বলে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিয়ে নিজেদের লোক নিচ্ছে, বা নিজেদের মতাদর্শের বলেন বা নিজের আনুগত্যের বলেন, নিজের কাছে মেরুদণ্ড বন্ধক দেওয়া লোক, এই ধরনের মানুষগুলোকে নিয়োগ দিচ্ছে। এটার কারণ যারা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত তারা একটা বড় অংশ হচ্ছে অযোগ্য অপদার্থ, এবং একজন অযোগ্য কখনো নিজের চেয়ে যোগ্য কাউকে নিয়োগ দিতে চায় না। এটাকে আমি থিওরাইজ করি হচ্ছে সাইকেল অফ ডিসকোয়ালিফিকেশন এই নামে, অযোগ্যতার দুষ্ট চক্র। তো সেটা আলাদা কথা। মোট কথা হচ্ছে এই সার্টিফিকেট কোর্সটা যে একজন স্নাতক নিবেন, স্নাতক সাংবাদিকতার প্রশিক্ষণ হিসেবে তাকে অবশ্যই কোয়ালিটি টিচারের কাছ থেকে, কোয়ালিটি প্রতিষ্ঠানের কাছ থেকে, কোয়ালিটি একাডেমির কাছ থেকে এই সার্টিফিকেটটা, এই ডিপ্লোমা কোর্সটা সম্পন্ন করতে হবে। এবং এটা নিশ্চিত করার জন্য এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে যথেষ্ট পরিমাণে উন্নত এবং ফেয়ার, নিরপেক্ষ করা জরুরি। আচ্ছা, তাহলে এটা গেল। এর পরের ধাপটা কি হবে? আমি যেটা বলছিলাম যে একজন চিকিৎসা বিদ্যায় পড়াশোনা ছাড়া কিন্তু ডাক্তার হতে পারে না, একজন প্রকৌশল বিদ্যায় না পড়ে এসে কিন্তু প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হতে পারে না, একজন আইন পেশায় না পড়ে এসে কিন্তু আইনজীবী বা উকিল কিংবা আপনার জাজ হয়ে যেতে পারে না। তাহলে একজন সাংবাদিকতায় না পড়ে কেন সাংবাদিক হবে? কারণ একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল, একজন শিক্ষকের চেয়ে কোনো অংশে সাংবাদিক সমাজে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। বরং কিছু কিছু ক্ষেত্রে সমাজের দুর্নীতিকে, সমাজের অপরাধীকে, চোর, বাটপার, বদমায়ের, স্যাঁচরা, হারামজাদা, হারামখোরদের ধরতে, মানুষের কাছে উন্মোচিত করতে সংবাদপত্র, সংবাদ মাধ্যম এবং তথা সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে তাদের চেয়ে অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাহলে ওই পেশাগুলোয় যেরকম নির্ধারিত বিষয়ে পড়াশোনা করে আসা উচিত, এখানেও দরকার। এ লক্ষ্যে আমার প্রস্তাবনা ছিল, আমার প্রস্তাবনাটায় আমি দ্বিতীয় পয়েন্টে এসেছি যে ন্যূনতম যোগ্যতা সাংবাদিকতার আমি বললাম এটা। এরপরে যেটা করতে হবে, একটা কেন্দ্রীয় সনদ বিতরণ প্রতিষ্ঠান থাকবে। এরা কি সনদ বিতরণ করবে? এখানে স্বচ্ছ ব্যক্তি নিয়োগ দিতে হবে, অস্বচ্ছ হলেও সনদ বাণিজ্য করবে, যেটা আমরা বিভিন্ন সময় দেখি। এই কমিটির কি কাজ হবে? এই কমিটিতে প্রেস কাউন্সিল, পিআইবি বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে সবচেয়ে মেধাবী, চৌকস এবং সৎ শিক্ষকদেরকে আনতে হবে। সাংবাদিকতার ক্ষেত্রে যারা হাইয়েস্ট কোয়ালিটি অর্জন করেছেন, ফর এক্সাম্পল খালেদ মহিউদ্দিন কিংবা মুহসিনুল হাকিম, এই ধরনের মানুষজনকে এনগেজ করতে হবে, তাদের যে ধরনের ব্যাকগ্রাউন্ডই থাকুক না কেন, বিকজ তাদের এক্সপিরিয়েন্স রয়েছে। এই কমিটিটা হবে সনদ বিতরণ, সেন্ট্রাল সার্টিফিকেশন কমিটি। তো এদের কাজ কি? ওই যে এদের কাজটা অনেকটা হচ্ছে, আমি সিম্পলি বলি তাহলে বুঝতে পারবেন, অনেকটা জুডিশিয়ারি পরীক্ষাটা যে সিস্টেমে নিয়ে থাকে, অনেকটা এনটিআরসি যেরকম শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটা নিয়ে থাকে, অনেক সময় বিএমডিসি যেরকম ডাক্তারদের সনদ দিয়ে থাকে। সোজা কথা, কে সাংবাদিকতা করতে পারবে, কে সাংবাদিকতা আসতে পারবে, কে গণমাধ্যম কর্মী হতে পারে, তাকে লাইসেন্স প্রদানের জন্য এই কমিটি কাজ করবে, এই কেন্দ্রীয় সনদ প্রদান কমিটি। তার কাজটা কি হবে? তার কাজটা হচ্ছে ওই যে আমি যে ন্যূনতম ক্রাইটেরিয়াটা বলছি, সাংবাদিকতায় স্নাতক অথবা অন্য যে কোনো বিষয়ে স্নাতক হলে সাংবাদিকতার উপর ন্যূনতম 1, 2, 3 বা 6 মাস যে কোনো একটা কোর্স, প্রশিক্ষণ, সার্টিফিকেট বা সনদ অর্জন করে ন্যূনতম এই সাংবাদিক হওয়ার যোগ্যতা অর্জন করার পরে কেন্দ্রীয় সনদ বিতরণ এই প্রতিষ্ঠান কমিটিটা তারা একটা পরীক্ষা নেবে, জুডিশিয়ারি পরীক্ষার মতো, এনটিআরসির পরীক্ষার মতো, পিএসসির পরীক্ষার মতো একটা ফেয়ার পরীক্ষা হবে সেন্ট্রালি। এই পরীক্ষাটায় উত্তীর্ণ হওয়ার পরে একজন সাংবাদিকতা করার লাইসেন্স প্রাপ্ত হবেন।
তারপরে থার্ড স্টেপ আসবে। এই পরীক্ষাটার প্রশ্ন হবে খুবই কঠিন। শুধুমাত্র হোয়াট ইজ নিউজ, হোয়াট ইজ দ্য এলিমেন্টস অফ নিউজ, হোয়াট ইজ সোর্স, এই সমস্ত সহজ প্রশ্ন নয়, বরং এথিক্যাল একটা কেস স্টাডি দেওয়া হবে। ফর এক্সাম্পল, আনভির নামের একজন ব্যক্তি একটি ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশের একজন প্রচণ্ড ক্ষমতাধর ব্যক্তি। এক নারী আত্মহত্যা করার পরে আনভিরের নাম দিয়ে দিয়েছে। এই ঘটনাটি আপনার কাছে আসলো, আপনি এই পরিস্থিতিতে কি করবেন, এটা আপনাকে বের করতে হবে। কিংবা ধরেন একজন খুবই প্রভাবশালী আপনার এলাকার একজন ব্যক্তি, তিনি গরিবের সম্পদ মেরে দিচ্ছেন বা রাষ্ট্রীয় সম্পদ মেরে দিচ্ছেন, কিংবা পার্শ্ববর্তী কোনো শত্রু দেশের সঙ্গে মিলেমিশে বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষতি করতে চেষ্টা করছেন, কিংবা তিনি ভূমিদস্যু কিংবা পরিবেশের ক্ষতি করছেন, নদী ভরাট করছেন, এই করছেন সেই করছেন, যত অপরাধের সাথে যুক্ত, এই ব্যক্তিকে উন্মোচন করতে আপনি কি করবেন? কিংবা একজন সরকারি কর্মকর্তা, তিনি পেশাদার দায়িত্ব না পালন করে ঘুষ খাচ্ছেন, ঘুষ বাণিজ্য করছেন, কিংবা ওখানে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না, রাষ্ট্রীয় ফান্ডে জনগণের যে টাকা সেটা সঠিকভাবে বন্টন করছেন না, তাকে কিভাবে উন্মোচন করবে? এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন প্রশ্নে দিয়ে তাকে বলতে হবে এই সময় কী করবে, কিংবা একটা মোরাল ডিলেমা তাকে দিতে হবে, এই অবস্থায় সে কী করবে। এথিক্সের প্রশ্নগুলো থাকবে এখানে, যে কোড অফ এথিক্স কী হওয়া উচিত একজন জার্নালিস্টের, একজন আদর্শ জার্নালিস্টের কী কী কোয়ালিটি থাকা উচিত বলে আপনি মনে করেন। কিংবা আরও ক্রিটিক্যালি যাওয়া যেতে পারে যে আপনার আশেপাশে ঠিক কী কী ঘটনা দেখে আপনি সাংবাদিক হতে চান, এরকম। অর্থাৎ পরীক্ষাটা খুব সোজা হবে না, পরীক্ষাটা একটা জটিল ধাপ হবে। তারপরে এই পরীক্ষার মাধ্যমে এই যে সাংবাদিক হওয়ার লাইসেন্স প্রাপ্ত হলেন, এই সার্টিফিকেশনটা পেলেন এই কেন্দ্রীয় সনদ বিতরণ কমিটির মাধ্যমে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ আলাদাভাবে দিতে পারে যে আমরা এই কেন্দ্রীয় সাংবাদিক হওয়ার কেন্দ্রীয় সনদ যে পরীক্ষা, সেখান থেকে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের কাছে আবেদন চাচ্ছে, আমরা সহ সম্পাদক বা সাব এডিটর নিব, কিংবা শিক্ষানবিশ সাংবাদিক, শিক্ষানবিশ রিপোর্টার বা অ্যাপ্রেন্টিস রিপোর্টার নিব, একজন সিনিয়র এডিটর নিব, একজন চিফ এডিটর নিব, একজন হেড অফ নিউজ নিব, অ্যাসিস্ট্যান্ট হেড অফ নিউজ নিব, ডেপুটি এডিটর নিব। এই ধরনের পদ দিয়ে তখন আপনার কিন্তু রিক্রুটমেন্টটা আপনি বেস্ট পিপল থেকে পেয়ে যাচ্ছেন। এরপরে আপনার কোনো একটা অঞ্চলের সাংবাদিক প্রতিনিধি দিবেন। অফকোর্স তাকে এই যে কেন্দ্রীয় সনদ বিতরণ কমিটি রয়েছে, তার প্রাপ্ত লাইসেন্স, প্রাপ্ত সনদ দেখিয়ে তাকে আবেদন করতে হবে। দেন আপনি পরীক্ষা নিয়ে তারপরে দেবেন। এবং প্রত্যেকটা নিয়োগ হতে হবে ওপেন, অর্থাৎ একটা উপজেলায় একটা প্রতিনিধি আপনি চাইলেই একজনকে বানাই দিতে পারবেন না। ওখানে একটা সার্কুলার যাবে, এই উপজেলার কাজ করতে আগ্রহীদের আমরা চাচ্ছি। শুধু ওই উপজেলার কেউ যে ওখানে আবেদন করতে পারবে তাই না, যে কেউ করতে পারে, কিন্তু ওই উপজেলার কেউ করলে তার জন্যই কাজের সুবিধা। মানে মোট কথা, আপনি যেভাবে পারেন ওই উপজেলায় যারা কাজ করতে আগ্রহী তাদের সবাইকে জানিয়ে তারপরে আপনার নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে। এই অবস্থায় এই যে তিনটা ধাপ আমি বললাম, তার পরের ধাপ অটোমেটিক ভালো হয়ে যাবে। কিভাবে? এখন আপনি যাকে তাকে সাংবাদিকতা করতে দেওয়ার কারণে সাংবাদিকতা পেশার যে একটা উচ্চ মূল্য ছিল, মানুষের কাছে যে একটা সম্মান ছিল, এটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কারণ আপনার আশেপাশে যে মানুষগুলো সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অনেকেরই নৈতিক বিচ্যুতি ঘটেছে। কারণ সে তো 5 থেকে 6 বছর ধরে সাংবাদিকতা পড়ে আসেনি, সে এথিক্সটা ওই অর্থে প্র্যাকটিস করতে পারছে না। আবার যার সাংবাদিকতা আসার কথা, তিনি আসছেন না, কারণ ওখানে প্রপার স্যালারি নেই, রেসপেক্ট নেই। তিনিও সাংবাদিক, আবার একজন অসৎ ব্যক্তি যার শিক্ষাগত যোগ্যতা নেই, তিনিও সাংবাদিক, এই পরিচয়টা তিনি হয়তো দিতে চাচ্ছেন না। এটা রাজধানী ঢাকা কেন্দ্রিক সাংবাদিকতার ক্ষেত্রেও বলা যায়। এখানেও যথেষ্ট যাদের যোগ্যতা নেই এমন অনেক মানুষ সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছে, যার কারণে যারা রিয়েল সাংবাদিক রয়েছেন এবং যারা প্রপারলি আসলে রেসপেক্ট ডিজার্ভ করেন, তারা সেটি পাচ্ছেন না। এই কারণে এই যে সনদ বিতরণ বা লাইসেন্স প্রাপ্ত হলেন একজন ব্যক্তি সাংবাদিক হওয়ার, সেই ব্যক্তির
রিক্রুটমেন্টের হওয়ার পরে তাকে একটা হ্যান্ডসাম স্যালারির ব্যবস্থা করতে হবে, এবং পত্রিকার বা সংবাদ মাধ্যমগুলো একটা শক্তিশালী চুক্তি সই করবে যে তাকে চাইলেই কালকে আমার মালিক পক্ষের আদর্শের মতো করে সংবাদ করি নাই, আমি একটা সত্য সংবাদ, একটা স্থানীয় বা জাতীয় একটা প্রভাবশালী অপরাধীকে আমি উন্মোচন করেছি, এই অপরাধে কালকে আমার চাকরি চলে যাবে, এটা যাতে না করতে পারে। স্পষ্ট চুক্তিতে তাদেরকে চাকরি দিতে হবে, যে চাকরির চুক্তি করার মিনিমাম 3 মাস আগে তাকে নোটিফাই করতে হবে, যদি সে নিজে কোনো অপরাধের সঙ্গে যুক্ত না হয়। কোনো অপরাধ না পেলে একজনকে চাইলেই মালিক পক্ষের মন চাইল না আর কালকে আমি তাকে চাকরিচ্যুত করে দিলাম, এইরকম ভালনারেবল সিচুয়েশন, ইনসিকিউরিটিতে থেকে একজন ব্যক্তি আসলে ভালো সাংবাদিকতা করা সম্ভব নয়। যার কারণে তাকে এই সোশ্যাল সিকিউরিটিটা দিতে হবে যে আপনি মালিক পক্ষ যে সংবাদ চাচ্ছে, যে মিথ্যাচার চাচ্ছে, যে আরেকজনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চাচ্ছে, সেটি না করলেও আপনার চাকরি খাওয়ার অধিকার মালিক পক্ষের থাকবে না, সম্পাদকের থাকবে না। এটা নিশ্চিত করা গেলে তখন সাংবাদিক স্বাধীনতা পাবে। একটা কথা আমাদের দেশে প্রায় সবাই বলে থাকেন, যারা বোদ্ধা অবোদ্ধা রয়েছেন, কেন আমরা বা সাংবাদিকতায় যারা কম্প্রোমাইজ করছেন তারা অনেকে কম্প্রোমাইজকে জাস্টিফিকেশন দেওয়ার জন্য যে আমরা সেলফ রেস্ট্রিকশন আরোপ করি, সেলফ সেন্সরশিপ আরোপ করি আমাদের উপর। কেন আমি এই সংবাদটা দিলে অমুকে মাইন্ড করবে, তিনি আমার মালিক অথবা সম্পাদকের কাছে নালিশ করবেন, তিনি আবার আমার চাকরিটা খেয়ে দেবেন, ফলে ওকে আমি আর ঘাটাবো না, খোঁচাবো না। কাকে ঘাটাবো খোঁচাবো? যে আসলে ওই রকম আমার চাকরিটা খাইতে পারবে না। তো এইরকম যদি যাচাই বাছাই ক্যালকুলেশনের উপর থেকে একজন ব্যক্তির সংবাদ করতে হয়, তাহলে কিন্তু সেখান থেকে অবজেক্টিভিটি, বস্তুনিষ্ঠতা, ভারসাম্যপূর্ণ, সত্য, অ্যাকুরেট, ইন্ডিপেন্ডেন্ট এবং বিশুদ্ধ সংবাদ আসবে না। এই কারণে আপনার সাংবাদিকদের চাকরির বা জীবনের নিশ্চয়তার জন্য একটা হ্যান্ডসাম স্যালারি প্লাস সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এখন এই সুযোগ সুবিধাটা নিশ্চিত করা যাচ্ছে না কেন? প্রথমত অনেকে একটা কথা বলেন যে আচ্ছা আমার একটু গরম লাগছে, খুলে ফেলি, মাথায় গামছা বেঁধে কথা বলতে ভাল লাগে। একটা কৃষক, একটা মাটির মানুষ হিসেবে নিজেকে মনে হয়, তখন একটা স্বাচ্ছন্দ্য বোধ করি নিজের ভেতরে। এখন ধরেন এখন কেন দেওয়া সম্ভব হচ্ছে না এই সুযোগটা? কারণ এখন তো অনেকে একটা মানে অপমানসূচক কথা বলে থাকেন, ব্যাঙের ছাতার মতো সংবাদ মাধ্যম এবং সংবাদকর্মীরা জন্ম নিচ্ছে। তো আসলে এখন একটা সময়ে আমরা ছোটোবেলায় শুনেছি যে যার নাই কোনো গতি সে করতো ওকালতি। ওকালতি মানে আমি উকিল পেশাটাকে ছোট করছি না, ওকালতি মানে ধরেন একজনের সাথে একজনের একটু মনোমালিন্য হয়েছে, তো যার কোনো আসলে কাজ কাম নাই সে হচ্ছে ওইখানে যার পক্ষে কথা বললে তার 2টা বেনিফিট আছে পয়সার অথবা অন্য কোনোভাবে সুযোগ সুবিধা নেওয়া, সে ওর পাশে গিয়ে সোজা বাংলায় ধামা ধরা বা দালালি করতো। এটাকে বলতো যার নাই কোনো গতি সেই করতো ওকালতি। এবং উকিল পেশাকেও অনেক সময় এটা মিন করা হতো, দুঃখিত। তো এখন যেটা হয়েছে, আমি বলে থাকি, আমার ছাত্রছাত্রীদের সঙ্গেও বলতাম এটা, এখন হয়েছে যার কোনো গতি নাই সে সাংবাদিকতা করে। ঠিক আছে, যার নাই কোনো গতি সে হয় সাংবাদিক মতি। তো এই যার নাই কোনো গতি সে হয় সাংবাদিক মতি, এই যে সহজে সাংবাদিক হওয়ার সুযোগ, ফাঁক ফোকর, লুপ হোল, এটাকে বন্ধ করে দিতে হবে। এই যে যার নাই কোনো গতি সেই হয় সাংবাদিক মতি, এর কারণে হচ্ছে কি অনেক সাংবাদিক, ফলে আপনার যারা রিয়েল সাংবাদিকতা করতে চায় তাদের সুযোগ সুবিধার আওতায় আনা যাচ্ছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা নোম চমস্কি তার প্রোপাগান্ডা মডেলে বলেছেন, নাম্বার 1 কারণ, যে কী কারণে, উনি যদিও বলেছেন কী কারণে মানে প্রোপাগান্ডাটা ছড়ায় কীভাবে, উনি যদিও বলেছেন এটা, কিন্তু এটাকে আমি এর সঙ্গে লিঙ্ক করতে চাই যে ঠিক কী কারণে সাংবাদিকতা পেশাটা ভালো জায়গায় দাঁড়ায় নাই। ওনার ওই প্রোপাগান্ডা মডেলের 1 নম্বর সমস্যা ছিল ওনারশিপ। এই ওনারশিপ অর্থাৎ সাংবাদিক
যে মালিকের অধীনে কাজ করে, সংবাদ মাধ্যমটা যে মালিকের, যে মালিক পক্ষের, সে যে আদর্শ ধারণ করে, সে যে রাজনীতি ধারণ করে, সে যে পুঁজিবাদী অর্থাৎ অন্য অন্য আরও ধন সম্পদওয়ালা মানুষের পক্ষে বা বিপক্ষে যাওয়ার যে মতাদর্শ ধারণ করে, সাংবাদিককে ঠিক সেটাই করতে হয়। এ কারণে সে অনেক হাইলি কোয়ালিফাইড। যে প্রসেসটা আমি বললাম 3টা ধাপে আসার জন্য, একাডেমিক কোয়ালিফিকেশন দেখাতে হবে, একটা সেন্ট্রাল সার্টিফিকেশন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, একটা লাইসেন্স পেতে হবে, দেন রিক্রুটমেন্টটা হবে ফেয়ারলি একটা পরীক্ষার মাধ্যমে, তারপরে সাংবাদিক নিয়োগ হবে। এই কঠিন প্রসেসের মাধ্যমে আসা সাংবাদিককে আপনি চাইলেই যাতা করাতে পারবেন না। মালিকপক্ষ বলল, বসুন্ধরা বলল ট্রান্সকমের বিরুদ্ধে নিউজ করতে, ট্রান্সকম বলল বসুন্ধরাকে ধসাই দিতে, বসুন্ধরা বলল যমুনাকে ধসাই দিতে, যমুনা বলল ডেস্টিনিকে ধসাই দিতে। এই যে একজন আরেকজনের পিছনে লাগানো, এইটা একজন ব্যক্তিত্ব সম্পন্ন সাংবাদিক যিনি 3টা কঠিন ধাপ পার করে এখানে এসেছেন, তার সঙ্গে করা সম্ভব না। আর যখন এই 3টা ধাপ পার করে স্বল্প সংখ্যক মানুষ পাশ করবেন সাংবাদিক হওয়ার পরীক্ষায়, তখন তাদেরকে নেওয়ার জন্য এই গণমাধ্যমগুলো হাইলি স্যালারি পে করবে। কারণ তার তো মিডিয়া চলবে না, সে তো যে কাউকে রিক্রুট করে এটা চালাতে পারবে না। অলরেডি তো গভর্নমেন্ট পলিসি করে বলে দিয়েছে এই প্রসেসে সাংবাদিক আসবে, বাকি কাউকে সাংবাদিক হিসেবে নিতে পারবে না। অ্যালসেসিয়ান বা নিজের পালিত কুকুর হিসেবে অপরকে ধাওয়া করা, কামড় খাওয়ানোর কাজে সংবাদ মাধ্যমকে ব্যবহার করতে পারবে না। এই কারণে এই মালিক পক্ষ চায় না এই হাইলি স্কিল্ড, হাইলি এক্সপিরিয়েন্সড, হাইলি অ্যান্ড মোরালি এথিক্যাল পিপল তারা সাংবাদিকতায় আসুক। সে এখন যেটা করে, এই সাংবাদিকতার গ্র্যাজুয়েশন ছাড়া বাইরে থেকে যারা আছে, বাংলাদেশে তো বেকারত্ব, চরম বেকারত্ব। এখানে একটা মানুষ চাইলেই একটা কাজ পেয়ে যেতে পারে না। আমি এই বেকারদেরকে অযোগ্য এবং মেধাহীন বলি না, আমি বলি যে মেধাবীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা হয়েছে, যার কারণে অনেক মেধাবী বাদ পড়ে যাচ্ছেন কর্মসংস্থানের ব্যবস্থা না থাকে। এই মেধাবী যাবে কোথায়? তো তাকে তখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আছে, ধরেন ঢাকার 4 তথাকথিত ব্রাহ্মণ পৈতার বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে বাইরে আছে রাজশাহী, চট্টগ্রাম, তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো খুবই প্রেস্টিজিয়াস, নাম করা আমাদের, তারপরে ন্যাশনাল 7 কলেজ রয়েছে, তারপরে ন্যাশনালের এরা রয়েছে, তারপরে ডিগ্রি পড়া রয়েছে। তাহলে কত মানুষ? এই মালিকপক্ষ, ওনার্সরা চায় না শুধু কোয়ালিফাইড মানুষগুলো 3টা ধাপ অতিক্রম করে সাংবাদিকতায় আসুক। সে এই যে বেকারত্বের একটা বড় চাপ রয়েছে, এখান থেকে যে কাউকে একটা অল্প টাকায় প্রপোজ করে দেয়, সে সাংবাদিকতায় চলে আসে। তাকে হয়তো একজন ওখানে যে দীর্ঘদিন কাজ করছেন, সে কিছুদিন বোঝাই টোঝায় কোনোভাবে চালায়। কিন্তু যে ব্যক্তি সাংবাদিকতায় 5 থেকে 6 বছর বা তারও বেশি সময় পড়ে এসেছে বা তার কাজের অভিজ্ঞতা রয়েছে, সেই রকম 3টা কঠিন ধাপ অতিক্রম করে এসেছে, তার কাছ থেকে যে এথিক্যাল যে 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 ওয়ার্কিং ক্যাপাবিলিটি পাবে, সেটা কি ধরেন একজন অন্য আরেকজনকে নিল তার কাছ থেকে পাবে না। আর এই ব্যক্তি এই 3টা ধাপে যখন অতিক্রম করে সাংবাদিক হতে আসবে, তাকে হাই একটা স্যালারি পে করতে হবে, তার সঙ্গে একটা ভালো চুক্তি করতে হবে যে চাইলেই তাকে বাদ দেওয়া যাবে না। এইগুলো যদি করা হয়, তাহলে তো আর এই যাকে তাকে সাংবাদিকতায় নিয়োগ দেওয়া যাবে না, যাকে তাকে পরের দিন বাড়ি পাঠায় দেওয়া যাবে না, তার চাকরি খেয়ে দেওয়া যাবে না। এই কারণে মালিকপক্ষ, যারা এই পাওয়ারফুল এলিট পুঁজিবাদী, তারা চায় না সাংবাদিকতায় জুডিশিয়ালি বা বিএমডিসি বা এনটিআরসির সিস্টেমে একটা কঠিন পরীক্ষার মাধ্যমে মানুষগুলো রিক্রুট হোক। কারণ তাকে হাইলি পে করতে হবে, আর তার চাকরি চাইলেই তখন খেয়ে দেওয়া যাবে না। আর এখন যে কাউকে অল্প টাকায় 10 থেকে এমনকি 8,000 টাকাও পরিশোধ করে, এমনকি 2-3 মাস ফ্রিও খাটায়। 8,000 থেকে 17,000 টাকায়, 18,000, সর্বোচ্চ 20,000 টাকায় একটা গ্র্যাজুয়েটকে অন্য অন্য বিষয়ে যারা সাংবাদিকতায় পড়ে নাই তাদেরকে নিয়ে আসছে। তারাও কাজ করতেছে, কোনোভাবে সমাজে পরিচয় দেওয়ার মতো একটা অবলম্বন হচ্ছে। আর মফস্বলের থেকে তো যে কাউকে ধরে এনে একটা আইডি কার্ড দিয়ে সাংবাদিক বানাই দিচ্ছে, তার ওখানে প্রতিনিধি আছে এটা বোঝানোর জন্য। এবং এদেরকে অনেককে টাকা পয়সাও দেওয়া হয় না, অনেককে কিন্তু টাকা পয়সাও দেওয়া হয় না। তো তারা করবে কি? তারা এর কাছে ওর কাছে যে এই ধানাই পানাই করেই তো তাদের জীবনটা চলতে হয়, অনেক কষ্টে চলতে হয়। আমি তাদের দোষ দিব না, আমি দোষ দিব এই এলিটদের মাথার, যারা তাদেরকে এই পেশাটায় আসতে সুযোগ দিছে, কোনো ধরনের পরীক্ষা নেয়নি, কিচ্ছু নেয় নাই, তাকে একটা আইডি কার্ড করে দিচ্ছে, অথচ মান্থলি কোনো
বেতন তো দিচ্ছেই না, তার চাকরি কালকে চলে যাবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। তাহলে এখান থেকে আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকদের কিভাবে পাবেন, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এটাও নোম চমস্কি এবং এডওয়ার্ড এস হারমান তাদের পলিটিক্যাল ইকোনমি অফ মাস মিডিয়া গ্রন্থে এটা বলেছেন যে এই বিজ্ঞাপন দাতারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্পষ্ট নীতিমালা না আসার কারণে। কারণ যদি বিজ্ঞাপন কারা দেয়? সমাজের ব্যবসায়ীরা, তাদের নানা দোষ ত্রুটি থাকে, কর ফাঁকি দেওয়া, এই করা সেই করা, নানা কিছু থাকে। তারা চায় না এক অর্থে যে একটা ভালো সংবাদ মাধ্যমের একটা পরিবেশ গড়ে উঠুক। হয়তো তারা ধরেন কোথাও একটা ইন্ডাস্ট্রি বানাচ্ছে যেটা পরিবেশ বিষয়ে পরিবেশ বিট যে কাজ করে সে আসলে উন্মোচন করে দিবে যে এটা পরিবেশ নীতিমালা না মেনে এই অঞ্চলের মানুষের ভূমি দখল করছে, এই অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংস হবে, এই অঞ্চলের প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, এই অঞ্চলের মানুষের নানা শারীরিক অসুবিধা দেখা দিবে, এই অঞ্চলের পশু পাখি বিলুপ্ত হয়ে যাবে, মাইক্রোবস বা অণুজীব থাকবে না, ফসলের ক্ষতি, কৃষকের ক্ষতি ইত্যাদি নানা কথা বলবে। তো সে তো আর চাইবে না এরকম কোয়ালিফাইড জার্নালিস্ট এই মিডিয়ায় আসুক। তো এই কারণে তারাও চায় না। এই অ্যাডভার্টাইজমেন্ট এবং ওনারশিপ এই দুটা মূলত পুঁজিবাদী গ্রুপ একই। এরা পরে যারা ক্ষমতাসীন এই অবস্থায় আচ্ছা আমি একটু, আমার একটা কল আসছে যেটার কারণে আমি কথা বলা ডিস্টার্ব হলো। আমি জানি না লাইভ অবস্থায় কি শোনা যাচ্ছে কিনা। আই ওয়াজ ডিসকানেক্টেড ফর ফিউ সেকেন্ডস। কেউ এখনও শুনছেন এরকম দুজনকে আমি দেখছি। কাইন্ডলি কেউ একজন একটু আমাকে যদি জানাতেন আমার কথা এখন শোনা যাচ্ছে কিনা। ওকে, তাহলে এরা হচ্ছে একটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ চাচ্ছে না, সোজা কথা। প্রভাবশালী গোষ্ঠী সমাজের তারাও চায় না, কারণ মেরুদণ্ড সম্পন্ন ছেলে এবং মেয়ে যখন সাংবাদিকতায় আসবে তাকে অর্থ দিয়ে কেনা যাবে না, তাকে ফোন দিয়ে ভয় দেওয়া যাবে না, হ্যাঁ, তাকে একটা সংবাদকে হত্যা করে ফেলতে সুপারিশ করলে সেটা মেনে নেবে না, সে নিজেকে সেলফ সেন্সরশিপ আরোপ করবে না নিজের উপর, সে যেটা সত্য সেটাই প্রকাশ করবে, সে কারো তাবেদারি করবে না। এই ধরনের সংবাদ মাধ্যম আসলে সমাজের একেবারে রুট লেভেল থেকে শুরু করে হায়ার লেভেলের যারা নীতি নির্ধারক আছেন তারা অনেকেই চান না, অনেকেই হয়তো চান। তো আমি যারা চান তাদের উদ্দেশ্যে এটা করছি যে আজকের এই আলোচনার সারমর্ম, সারাংশ, সামারি হচ্ছে সাংবাদিকতায় যে কাউকে আসার এই যে অবারিত সুযোগ, সাংবাদিকতার দরজা সকলের জন্য এই যে খোলা, এই খোলা দরজাকে বন্ধ করে দিতে হবে। যে কাউকে সাংবাদিক পরিচয় প্রদান করার এই অবারিত সুযোগকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে হলে কি হবে? বন্ধ করতে হলে কি করতে হবে? একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সাংবাদিক পরিচয় প্রদান করার সুযোগ রাখতে হবে। সেটি কি? একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে। একজন ব্যক্তির সাংবাদিকতা, গণমাধ্যম ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক থাকলেই সে সাংবাদিক হওয়ার ন্যূনতম যোগ্যতা অর্জন করবে। এবং কারো যদি, ধন্যবাদ রবিউল, এবং কারো যদি এই যোগ্যতাটা অর্থাৎ এই সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড হতে হবে, এটা যেহেতু মফস্বলের গ্রাম পর্যায়ে সব জায়গায় পাওয়া যাবে না, সেক্ষেত্রে একটা অতিরিক্ত যোগ্যতা, অন্য যে কোনো বিষয়ে স্নাতক থাকলে, অন্য অতিরিক্ত একটি যোগ্যতা থাকলে তার সাংবাদিক হওয়ার ন্যূনতম যোগ্যতা অর্জন করা হয়েছে বলে মনে করা হবে। সেটি কি? তাকে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বা 6 মাস পিআইবি বা প্রেস কাউন্সিল বা সরকার যেটা নির্ধারণ করে দেয়, একটা সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স কিংবা একটা প্রশিক্ষণ গ্রহণ করে ওই সনদটা অর্জন করতে হবে। অথবা তাকে একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, এই অভিজ্ঞতার সনদটা তাকে প্রয়োজন হবে। পাশাপাশি একটা স্নাতক কিন্তু থাকতে হবে। এই অবস্থায় আসলে তাকে ফার্স্টলি সে সাংবাদিক হওয়ার ন্যূনতম যোগ্যতা অর্জন করবে। তারপরে তাকে কেন্দ্রীয় সনদ বিতরণ বা কেন্দ্রীয় একটা কমিটি থাকবে সার্টিফিকেশন দেওয়ার জন্য,
অনেকটা জুডিশিয়াল সিস্টেমে, অনেকটা বিএমডিসি সিস্টেমে, অনেকটা এনটিআরসির সিস্টেমে যারা চিকিৎসকদের চিকিৎসা করতে পারবে কিনা এই সনদ দিয়ে থাকে, যারা একজন আইনে পড়া ব্যক্তি আইন পেশার সঙ্গে যুক্ত হতে পারবে কিনা সেই সনদ দিয়ে থাকে, একজন শিক্ষক হতে পারবে কিনা সেই সনদ দিয়ে থাকে। এই জাতীয় একটা কমিটির মাধ্যমে এই ন্যূনতম যোগ্যতাধারীরা একটা সনদ অর্জন করবেন, একটা লাইসেন্স প্রাপ্ত হবেন যে হ্যাঁ এখন তিনি সাংবাদিকতা করতে পারবেন যে কোনো গণমাধ্যমে। তারপরে গণমাধ্যমগুলো আলাদাভাবে রিক্রুটমেন্ট যখন করবে তখন ন্যূনতম যোগ্যতা এই ক্রাইটেরিয়া মেনটেন করে দিবে এবং সেখানে গিয়ে আবার পৃথকভাবে তারা চাইলে পরীক্ষা নিতে পারেন, যেহেতু অনেকেই আবেদন করবে, এবং সেই পরীক্ষাটা যাতে স্বচ্ছতার সাথে নেওয়া হয়, অথবা কেন্দ্রীয়ভাবে কেউ এই প্যানেল বা ইত্যাদি করেও দিতে পারে। সেটা অনেক কঠিন বিষয়, ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মিডিয়াকে দায়িত্ব দেওয়া আমার মতে যৌক্তিক এবং বাস্তবসম্মত। এটা এই ফিল্ড লেভেলে বা গ্রাম পর্যায়েও এটা করতে হবে। তারপরে সাংবাদিকতা করতে হবে। এরপরে সরকারকে নিশ্চিত করতে হবে যে এই কোয়ালিফাইড ছেলে মেয়েগুলোকে এই সংবাদ মাধ্যমগুলো ওয়েস্ট বোর্ড অনুযায়ী যাতে স্যালারি প্রদান করে, বেতন প্রদান করে, হ্যান্ডসাম স্যালারি, যাতে তাকে অর্থের জন্য কম্প্রোমাইজ করতে হয় না, কারোর সঙ্গে চুরি বাটপারি করতে হয় না, ধান্দাবাজি করতে হয় না, চাঁদাবাজি করতে হয় না, ধানাই পানাই করতে হয় না, যাতে এমন একটা স্যালারি তাকে দিতে হবে। এবং তার সঙ্গে চুক্তিটা করতে হবে যে তাকে চাইলেই মালিক পক্ষ, সংবাদ সম্পাদক বা অন্য কেউ কালকে বাড়ি পাঠাই দিতে পারবে না। তাকে ন্যূনতম 3 মাস 6 মাস ইত্যাদি আগে জানাতে হবে, এবং অপরাধ না করলে দেওয়া যাবে না, তার আইনের কাছে যাওয়ার সুযোগ রাখতে হবে, এবং তাকে পেনশন ইত্যাদি যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার হ্যান্ডসাম স্যালারির পাশাপাশি সেগুলোর আওতায় রাখতে। তাহলে হচ্ছে একটা ভালো পরিবেশ তৈরি হবে, তাহলে একটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরি হবে। এবং আমি আবারও বলি, সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের সমাজের দর্পণ, রাষ্ট্রের দর্পণ। সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদ মাধ্যম হচ্ছে জাতির বিবেক। সংবাদ মাধ্যম হচ্ছে জাতির পাহারাদার। এই কারণে সংবাদ মাধ্যমে যারা কাজ করে সেই সাংবাদিকদের যথেষ্ট যোগ্য হতে হয়, নৈতিকতা সম্পন্ন হতে হয়, একাডেমিক্যালি সাউন্ড হতে হয়, এবং অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। সেই প্রক্রিয়াটাকে যদি একটা সমন্বিত প্রক্রিয়ায় নিয়ে এসে বেস্ট কোয়ালিটি পিপলগুলোকে জার্নালিজমে এনগেজ করা যায়, তাহলে সমাজ থেকে যেমন অপরাধ উঠে যাবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটাও তেমন স্বচ্ছতার সাথে চলবে। কারণ সাংবাদিকের চোখ, সৎ সাংবাদিকতার চোখ থেকে কিচ্ছু পরিত্রাণ পাবে না। আর একটা গুড গভর্নেন্সে, একটা সুশাসন যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত রয়েছে, সেই রাষ্ট্রের এই স্বচ্ছ সৎ সাংবাদিকরা সেই রাষ্ট্রের সম্পদ। তারা এই রাষ্ট্রের নীতি নির্ধারকরা যাতে কখনো বিচ্যুত না হয়ে যান, ভুল ত্রুটি না করেন, প্রো পিপল, জনবান্ধব নীতি বাস্তবায়ন করেন, জনগণের অসুবিধায় সাড়া প্রদান করেন, সেটি নিশ্চিত করতে এই সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এ কারণেই সাংবাদিকতার নিয়োগ হতে হয় স্বচ্ছ। এ কারণেই সাংবাদিক হতে হয় একজন সবচেয়ে উত্তম ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তিকে। আর এ কারণেই সাংবাদিক হতে হয় তাকে যে সমাজের অপরাধীদের, সমাজের বড় মিয়াদের, মাতব্বরদের, সমাজের প্রতিষ্ঠিতদের, সমাজের পুঁজিপতিদের, ভোগবাদীদের, সমাজের মোড়লদেরকে চোখে চোখ রেখে বলতে পারে আপনি এটি ঠিক করছেন না, আপনার এটা করা উচিত ছিল, আপনি এটা ঠিক করছেন না, সাংবিধানিকভাবে আপনি এইটা করতে পারেন, রাষ্ট্রীয় কাজে আপনি এই করতে পারেন, বেসরকারি খাতে আপনি এইটা পারেন না, পরিবেশের এই দূষণ আপনি ঘটাতে পারেন না, আপনি অপরাধ করতে পারেন না, আপনি চুরি করতে পারেন না, আপনি বাটপারি করতে পারেন না, আপনি সমাজকে দূষিত করতে পারেন না। সেই ব্যক্তিকে প্রয়োজন আমাদের সাংবাদিকতায়। আর সেই ব্যক্তিকে আনার জন্য সাংবাদিকতায় যাতে সবচেয়ে যোগ্য ব্যক্তিরা আসেন, এখানে এসে যাতে নিজের লাইফ সিকিউরিটি পান, এখানে এসে যাতে সৎ এবং যোগ্যরা যথেষ্ট মূল্যায়ন পান, সেই ব্যবস্থাটা আমাদের নিশ্চিত করতে হবে। সবাই ভালো থাকুন। আমাদের আবার অন্য বিষয়ে, অন্য সময়ে, অন্য দিন কথা হবে। অনেকক্ষণ ধরে আলাপ করলাম। সাথে আমাদের ছিলেন তরিকুল, আমি একটু বলে যাই, স্কেন্দার আলী, সজল, আবু বকর মিয়া, রহিম, সাবিদ, রবিউল। সবার জন্য শুভেচ্ছা রইল। এবং ভবিষ্যতে যারা এটি দেখবেন তারা যদি উপকৃত হন তাহলে সেটি আমাকে জানাবেন। আর যদি আমার আলোচনার সঙ্গে কোনো কিছু সংযোজন, বিযোজন, আমার আলোচনার পক্ষে বা বিপক্ষে কোনো মতামত আপনার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন।
আমি সবসময় ক্রিটিসিজম, প্রতিবয়ান, ভিন্ন চিন্তা, বিকল্প চিন্তা এগুলোকে সাদরে সম্ভাষণ জানাই, কারণ আমাদের আলোচনা জারি রাখতে হবে। আলাপ জারি রাখলেই সমাধান বের হবে। আর অবশ্যই প্রশ্ন করবেন, কারণ আমি বিশ্বাস করি প্রশ্নই হচ্ছে উত্তর। ভালো থাকবেন।